স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছে আমি আহসান হাবিব। সুচিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলের নেতারা। নইলে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আয়োজিত গণ অনশন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে আগামী সোমবার বিক্ষোভ সমাবেশ নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে দলটি। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। শনিবার সকাল সকালই নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এসে জমা হতে শুরু করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এই কর্মসূচি ঘিরে যেন অনেকটাই চাঙা তারা। নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানার সামনে কার্যালয়ের দিকের রাজপথের অর্ধেকটা দখলে নিয়ে নেন মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দ্রুত যাতে ম্যাডামের মুক্তি হয় এবং দ্রুত ম্যাডামকে বিদেশি চিকিৎসা নেওয়ার একটু সুযোগ করে দেয়, এই দাবি আমরা সমাধান না করা পর্যন্ত আমাদের কর্মসূচি বন্ধ হবে না। সংহতি প্রকাশ করেন বিভিন্ন পেশাজীবীরা, 20 দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট নেতারা। জনগণের দাবি দেখে যান, শুনে যান, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, তার পরিণতি খুব খারাপ হবে। যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়, তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য নিশ্চয়ই সরকার দায়ী হবে। বিএনপি নেতারা মনে করেন মানুষ খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল, তার মুক্তির জন্য দলের যে কোনো আন্দোলনে সাড়া দেবে জনগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন, আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আপনার পরিচ্যুত করবে। এই দাবি অনতিবিলম্বে পূরণ না হয়, তাহলে দেশের জনগণের যে দাবি, এই দাবি পূরণের জন্য আমরা এই সরকারের পতনের আন্দোলনের জন্য আমাদেরকে আগামী দিনে অগ্রসর হতে হবে। আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবি নিয়ে এই অনশন কর্মসূচিতে অংশ নিলেও শেষ পর্যন্ত তারা বিভিন্নভাবে এটি বোঝাতে চাইলেন যে আসলে বেগম খালেদা জিয়ার মুক্তি এই সরকারের পতন ছাড়া সম্ভব না। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া ও নাটোর সহ দেশের সব জেলা এবং মহানগরে গণ অনশন কর্মসূচি পালন করে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, দেশের রাজনীতি কোন দিকে যাবে নির্ভর করছে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার উপর। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের জনগণের মনের কষ্ট দূর করার স্বার্থে, বাংলাদেশের মানুষের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বর্তমান রাজনৈতিক সরকারের নিকট আমরা আবেদন করছি, আকুল আবেদন, বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন, বন্দোবস্ত করুন। বিদেশ থেকে বড় ডাক্তার এনে চিকিৎসা করাতে চাইলে সরকার বাধা দেবে না, এক ভার্চুয়াল আলোচনায় এ মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। যদি তারা মনে করে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে, যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দেবে না। ইউপি নির্বাচনে বিদ্রোহী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে সাংগঠনিক সম্পাদকরা তালিকা পেশ করেছেন। শুধু ঢাকা বিভাগে বিদ্রোহীদের মদতদাতা হিসেবে নাম এসেছে 4 থেকে 5 জন মন্ত্রীর। মন্ত্রী, এমপি কিংবা জেলার শীর্ষ নেতা যে জড়িত, কাউকে ছাড় দেবে না ক্ষমতাসীন দল। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে। 2 মাস পর শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক। কয়েক দফার বিরতিতে প্রায় 6 ঘন্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উঠে আসে ইউপি নির্বাচনে সহিংসতা সহ বিদ্রোহী এবং তাদের সাথে জড়িত মদতদাতাদের ইস্যু। প্রার্থী হবারও সুযোগ করে দেওয়া হয়েছিল। সবাই বিদ্রোহী এবং তাদের মদতদাতাদের নামের তালিকা পেশ করেন সাংগঠনিক সম্পাদকরা। উঠে আসে 4-5 মন্ত্রী সহ অনেক জেলার শীর্ষ নেতার নাম। আমার ডিভিশনে এখন 4-5 জন মন্ত্রী, এমপির নাম আসছে, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম আসছে। এবং সবচেয়ে শুধু বিদ্রোহী প্রার্থীদের চাইতে তাদের যারা মদত দিচ্ছে
তাদের বিরুদ্ধে নেত্রীর অ্যাটিটিউড আরো কঠোর। যাদের বলার পরেও নির্বাচনের আগে বহিষ্কার করে না, এই সমস্ত জেলা এবং থানার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নেত্রী বলছেন। এই বিদ্রোহী প্রার্থীদেরকে যারা মদত দিচ্ছে নির্বাচনে দাঁড়ানোর জন্য এবং নির্বাচনের সময় এই বিদ্রোহী প্রার্থীদের যারা মদত দিচ্ছে, এরকম দলের দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা। দলের শৃঙ্খলা বাইরে গেলেই কোনো ছাড় নেই, আবারও হুঁশিয়ারি দেন দলীয় প্রধান। অর্থাৎ একজনকে যদি বহিষ্কার করা হয়, সেটার জন্য দল কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছে, তারা দলের আদর্শের চেয়ে তাদের ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে। অথবা সেই ক্ষেত্রে তাকে তো শাস্তি পেতেই হবে। যে সমস্ত মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলার নেতারা পর্যায়ে, প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যায়ে যারা বিদ্রোহীদের মদত দিচ্ছে, তাদের তিনি নোট করে রাখবেন এবং আগামী যখন নির্বাচন হবে, যারা নৌকার বিরুদ্ধে মদত দিচ্ছে এখন, তাদেরই নৌকা আর জীবন দিবেন না। এবং জেলা পর্যায়ের যারা চেয়ারে বসে আছেন, সামনে যে কোনো সম্মেলনের সময় তাদের চেয়ার থেকে নামাই দেওয়া হবে। তৃতীয় ধাপ সহ বাকি ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। যেভাবে অত্যাচার করেছিল। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। যশোরের শার্শার বাগআছড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত বিদ্রোহী প্রার্থীর সমর্থক মোস্তাফিজুর রহমান ধাবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোস্তাক ধাবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার সকালে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা বাগআছড়া বাজারে জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা নৌকার অফিস ভাঙচুর করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গেল 16 নভেম্বর রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাফিজুর রহমান ধাবককে আহত করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে বাড়ছে সহিংসতা। শনিবার সন্ধ্যায় চিরাপাড়া ব্রিজ সংলগ্ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মাহমুদ খান খোকনের নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকার 7 সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী বজলুর রহমান নান্নুর সমর্থকদের বিরুদ্ধে। কাউখালী থানার ওসি বনিয়ামিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে নৌকা ও সাইকেল মার্কার নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নৌকার 7 সমর্থক আহত হন। এর মধ্যে 3 জন গুরুতর আহত। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পদ চান না, বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চান বলে জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার সংবাদ সম্মেলন করেন তিনি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির দায়ে জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আইনি ব্যবস্থার পাশাপাশি তাকে মেয়র পদ থেকে সরানোর দাবি উঠেছে। শুক্রবার আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় এ নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। বহিষ্কার করে আমার এবং আমার পরিবারের এবং আমার অস্তিত্বের মধ্যে যে আঘাতটা হয়েছে, সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারছি না। সেই জন্য আমার মায়ের স্থান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করব, এই গাজীপুরের বাসীর জন্য এবং আমার জন্য। আমি কোনো অন্যায় করি নাই, আমার ভুল হতে পারে, ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করেন। মেয়র পদে জাহাঙ্গীর আলম বহাল থাকবেন কিনা এ বিষয়ে আইন পর্যবেক্ষণ করে তারপর নীতিগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। জাহাঙ্গীরের ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত আপনারা সবাই জানেন, আমরাও জানি। এখন মেয়র পদে থাকবে কি থাকবে না, এই বিষয়টা তার প্রতি কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা আইনগত দিকগুলো দেখে তারপরে বলা যাবে। রাজধানী ঢাকার পরিবেশ ঠিক রেখেই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রাজুককে ডিজিটাল ও আধুনিক করার তাগিদ দিয়েছেন নগরবিদ ও আবাসন খাত সংশ্লিষ্টরা। শনিবার ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বলেন, ড্যাপ বাস্তবায়ন না হওয়ায় অনেক প্রকল্প আটকে আছে, বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ।
তবে সব পক্ষের মতামত যাচাই ও বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব ড্যাব বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বাবু কামরুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দৃষ্টিনন্দন আধুনিক ও বাসযোগ্য নগরীর স্বপ্ন পূরণে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রায় 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি করা হয়েছে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2016 থেকে 2035। গেল 5 বছর ধরে চলা পরিকল্পনা ও যাচাই বাছাইয়ের পর অবশেষে ড্যাব বাস্তবায়ন আলোর মুখ দেখতে পারে এমন আশ্বাস মিলেছে রাজুক আয়োজিত জাতীয় সেমিনারে। আপনাদের মতামত দিবেন, আমরা সবগুলো নোট ডাউন। শনিবার ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা 2016 থেকে 35 বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে একই সাথে আবাসন ব্যবসায়ী, প্রকৌশলী, রাজুক, সচিব, মন্ত্রী সহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডার। সেমিনারে বক্তারা বলেন, আগের ড্যাব প্রণয়নে ভুল থাকায় তা আলোর মুখ দেখেনি, যা কাটিয়ে এখনই সময় ড্যাব বাস্তবায়নের। ড্যাবটা ফাইনাল না হওয়ার কারণে কিন্তু ওখানে অনেক রকমের বাধা তারা সম্মুখীন হচ্ছে, বাধার গ্রস্ত হচ্ছেন। তার জন্য আমি মনে করি যে এটাকে আমাদের তাড়াতাড়ি করতে হবে। অন্তত পক্ষে ঢাকা শহরে 50,000 লোকের প্ল্যান পাস হচ্ছে না এই ড্যাপের কারণে। এটা এমন কোনো জিনিস না যেটা পরিবর্তন হবে না। এই ড্যাপের রিভিউ কমিটি নিশ্চয়ই থাকবে, যাদের যেখানে অসুবিধা হবে সমন্বয় করবেন। রাজুককে এই যে ডিজিটালাইজ তো ডেফিনেটলি করতে হবে, প্ল্যানের ব্যাপারে সময় নির্ধারণ করতে হবে এবং মানুষের ভোগান্তিও কমাইতে হবে। অনুষ্ঠানে রাজনীতিবিদ, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের কণ্ঠেও ছিল অনেকটা একই সুর। ইতিমধ্যে 5 বছর তো অতিক্রান্ত, এটির অনুমোদন আমি মনে করি যে অনুমোদন দেওয়া সম্ভব কিছু কিছু শর্ত সাপেক্ষে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের মাঝখানে যে দেয়ালটি রয়েছে, দেয়ালটি আমাদের সরানোর ব্যবস্থা করতে হবে। 45টির মতন প্রতিষ্ঠান ঢাকা শহরে আছে, মন্ত্রণালয় আছে 7টি, কেউ কিন্তু কারোর সাথে সমন্বয় করতে পারেন না। তবে আবাসন মালিকদের সংগঠন রিহেব জানায়, এর আগে 2010 সালে ড্যাব বাস্তবায়নের নামে আবাসন খাত ধ্বংস করার পরিকল্পনা করা হয়। তাই এমন কোনো সিদ্ধান্ত যেন বাস্তবায়ন করা না হয় যাতে সরকারের জনপ্রিয়তা কমে। যেখানে 53টি অন্যান্য সংস্থান জড়িত, সকলের কোঅর্ডিনেটেড এফোর্ট ছাড়া এই প্ল্যানকে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমরা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। তবে সব পক্ষের মতামত যাচাই ও বিশ্লেষণ করে ড্যাব বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। দয়া করে আপনারা সুন্দরভাবে আপনাদের ফাইন্ডিংগুলো সম্বন্ধে আপনারা উত্থাপন করুন। আমরা উইল ইভ্যালুয়েট অল দ্য ডিফারেন্স ওপিনিয়ন হোয়াইট ইট কুড বি কগনিজেবল। খুব শিগগিরই খসড়া এই ড্যাব বাস্তবায়নের মুখ দেখবে এমন আশ্বাস মিলেছে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। বাট নাও ইট বিকামস এ ভেরি বিগ থ্রেট। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিন পর করোনায় মৃত্যুহীন দিনে ফিরল বাংলাদেশ। এর আগে গেল বছরের এপ্রিলে করোনায় কোনো মৃত্যু হয়নি দেশে। বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই স্বস্তির খবর, তবে টানা 3 সপ্তাহ মৃত্যুশূন্য থাকলে কেবল সংখ্যামুক্ত থাকা যাবে। এজন্য এখনও যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ তাদের। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে অনেকদিন ধরেই করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সংক্রমণের হার 1% ঘরে, মৃত্যু ঘুরপাক খাচ্ছে 1 থেকে 5-10-এর মধ্যে। এবার করোনায় কোনো মৃত্যু ছাড়াই দিন পার করল বাংলাদেশ, অবশ্য দীর্ঘ 20 মাস পর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এর আগে 2020 সালের 3 এপ্রিল কারো মৃত্যু ঘটেনি দেশে। বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে, মৃতের সংখ্যাও কমছে এবং কমে সেটি আজকে শূন্যে এসেছে। এটি একটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক অবস্থা এবং একটি অর্জন। তবে একটা দিনের পরিসংখ্যান দিয়ে সিদ্ধান্তে আসা যাবে না। করোনা সংক্রমিত হওয়ার পরে অন্তত 3 সপ্তাহ পরে হয়তো মৃত্যু ঘটনাগুলো ঘটে। কাজে পরপর 3 সপ্তাহ যদি মৃত্যুশূন্য থাকে তাহলে হয়তো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। একদিনই করোনায় নতুন আক্রান্ত হয়েছে 178 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 15,73,889 জন। আর এখন পর্যন্ত দেশে এই মহামারী কেড়ে নিয়েছে 27,947 জনের জীবন। পৃথিবীর বেশ কয়েকটি দেশে তারা খুব সফলভাবে সংক্রমণ এবং মৃত্যুকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছিল, কিন্তু পরে আবার এই ডেল্টা ভ্যারিয়েন্ট এসে সেখানে হানা দিয়েছে। এমত অবস্থায় যদি আমরা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে ঢিল দেই এবং টিকা গ্রহণে যদি গড়িমসি করি,
তাহলে কিন্তু আমাদের দেশেও আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। যে আগামী দিনগুলোতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাজে আমাদের কোনোভাবেই এখানে শিথিল হওয়া যাবে না। আমরা নিশ্চয়ই আমাদের স্বাভাবিক জীবনে ফেরত যাব, কারণ স্বাভাবিকতার জন্যই তো জীবন, কিন্তু সতর্ক থাকতে হবে। 2020 সালের 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর প্রথম মৃত্যু ঘটে 10 দিন পর 18 মার্চ। সব মিলিয়ে প্রায় 1.5 বছর পর অনেকটা স্বস্তিতে বাংলাদেশ। তবে এখনো মাস্ক ছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করার সময় হয়নি বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। টিকা কার্যক্রম বাড়ানোর পরও ফের বিশ্বজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। এ ঘটনায় বড়দিনকে সামনে রেখে লকডাউন জারি হয়েছে অস্ট্রিয়া সহ ইউরোপের কয়েক দেশে। সংক্রমণ রোধে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আসমাতুলি, ডেস্ক রিপোর্ট। ঠান্ডা আবহাওয়ায় করোনা যেন আরও জেঁকে বসেছে ইউরোপে। অস্ট্রিয়া, জার্মানি ও রাশিয়ায় দৈনিক করোনার সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড গড়েছে। বড়দিনের উৎসবের মৌসুমে তার চিন্তার ভাঁজ তৈরি করেছে ইউরোপের রাষ্ট্রনেতাদের। ফলে এই দেশগুলিতে সংক্রমণ রোধে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অস্ট্রিয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন দেওয়া হয়েছে। টিকা প্রয়োগের পর কয়েক মাস আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহ থেকেই তা আবার বাড়তে শুরু করেছে ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। আর যুক্তরাষ্ট্র সংক্রমণ রোধে এবার মডার্না এবং ফাইজারের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। শীতে করোনার প্রকোপ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র ছাড়াও সম্প্রতি প্রাপ্ত বয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে জার্মানি। বুস্টার ডোজের দিকে এগোচ্ছে বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ। তবে করোনার নতুন বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর। প্রতিবাদকারীরা রাস্তায় নামলে সংঘাতে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। এ সময় ফাঁকা গুলি এবং জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। আসমাতুলি, নিউজ 24। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে ঝটিকা বিক্ষোভ শেষে অন্তত 13টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন তারা। আর ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও সিএনজি চালিত যানবাহন, লেগুনা এমনকি রিকশা চালকরাও বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। গণপরিবহনে বাড়তি ভাড়া নিয়ে যাত্রী ও চালক হেলপারদের মধ্যে বাগবিতণ্ডা রাজধানীর নিত্যদিনের। এরই জেরে শনিবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করে যাত্রীবাহী বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে দেয় পুরো এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি করেনি, যাত্রী সব নামাই দিয়ে আপনারা যাত্রীরা বলছে আপনারা নাইমা যান, আমাকে বাস এবার যাত্রী নাইমা গেছে আর বাস 1-200 ছেলে হবে আচ্ছা ধুমধারাকা আপনার 6 টাকারে ভেঙে গেল। টোটাল 13 টাকারে 3 নম্বরে সাস্তে মিলে 13টার মতো গাড়ি ভাঙছে। রাজধানীর ভাটারা এলাকার এই সড়কে প্রধান যানবাহন লেগুনা ও অটোরিকশা। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। ডিজেলের মূল্য বৃদ্ধির পর ইঞ্জিন চালিত গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রভাব এসব যানবাহনেও। যাত্রীদের অভিযোগ, 2 সপ্তাহ আগে যে ভাড়া 20 টাকা ছিল তা এখন 25 থেকে 30 টাকা। এখন মাসটা আমার 30 টাকাই দিতে হচ্ছে। 30 টাকার কম আমি দিতে পারতেছি না। আগে আমি নতুন বাজার থেকে কমলাপুর যাইতাম, 15 টাকা ভাড়া নিত রাইদায়, তো এখন আমি 20 টাকা দিতে হইতেছে, 25 টাকা দিতে হইতেছে। একই অবস্থা রাজধানীর অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসেও। অনেকটা বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কাঞ্চন ব্রিজের টিকিট 35 টাকা করছে, আগে ছিল 25 টাকা। কুড়িল বিশ্ব রোড থেকে গাছিয়া পর্যন্ত 40 টাকা নিত, এখন 50 টাকা নেয়। 220 টাকার মধ্যে আরো আপনার 40 টাকা বাড়তি ভাড়া আছে। এটা অসম্ভব না, অনেক মধ্যে গাড়ি পাই না। যত্রতত্র এই অবস্থার গ্রহণযোগ্য সমাধান চান ভুক্তভোগী সাধারণ মানুষ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতে উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। শাহালি জয় রিপোর্ট।
মুক্তিযুদ্ধকালীন ২১ নভেম্বর থেকে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে আক্রমণ চালায় দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর। সেই থেকে দিবসটিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। বরাবরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিন বাহিনী প্রধানগণ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভিটিসির মাধ্যমে সংযুক্ত থেকে ঢাকা সেনানিবাসের আরবি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠানের। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেই কোনো পাবলিক টয়লেট। রাজধানী পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 4টি স্থানে পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা। তবে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ বলছে বিষয়টি নিয়ে কাজ চলছে, দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাজে কিংবা ঘুরতে আসেন অসংখ্য মানুষ। এছাড়া শাহবাগ এলাকায় বেশ কয়েকটি সরকারি স্থাপনা ও হাসপাতাল থাকলেও প্রচণ্ড ব্যস্ত এই এলাকায় নেই কোনো পাবলিক টয়লেট। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে তাদেরকে যেতে হয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এক্ষেত্রে বেশি বিপাকে পড়েন নারীরা। অনেকে মুখ ফুটে তার সমস্যার কথা বলতেও পারে না। আমরা বলি পরিবেশের পরিচ্ছন্নতার জন্য আমাদের পাবলিক টয়লেটটা আশেপাশে খুব বেশি পরিমাণে হওয়া দরকার। মেয়েদের জন্য একটু সেফটিভাবে একটা পাবলিক টয়লেট একটু বেশি করে দেওয়া। এখানে শহীদ মিনার আছেন, সামনে টিএসসি আছেন, রমনা পার্ক আছেন, যাতে এই জায়গাগুলোতে যাতে একটা করে পাবলিক টয়লেট দেওয়া হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর এই ওয়ার্ডে রয়েছে মাত্র একটি পাবলিক টয়লেট, তাও অনেকটাই ব্যবহারের অনুপযোগী। যদি মানুষ জিজ্ঞেস করে বাথরুম দেখাই দিই মসজিদ, কালী মন্দির, অন্য দিকে আমার শাহবাগে দূরে দূরে আশেপাশে কোনো বাথরুম নেই। এরকম একটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আপনার টয়লেটের ব্যবস্থা করা এবং হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা উচিত। যতক্ষণ না পর্যন্ত এটা করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অস্থায়ীভাবে মোবাইল টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিষয়টি নিয়ে কাজ চলছে, খুব দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এটা এমন একটা এরিয়া, এখানে বিদেশ থেকে লোকজন আসে মাঝে মাঝে দেখতে, আমি যেটা জানি। তারা এসে যদি দেখে যে আমার এই সিটিতে, এই নগরে মানুষ মলমূত্র ত্যাগ করছে, কোথাও বিষ্ঠা পড়ে আছে, এগুলো আসলে আমাদের দেশের যে সুনাম সেটা বিশ্ববাজারে বা বহির্বিশ্বে এটা নষ্ট হয়ে যাবে। এই বছর আমাদের 7টা টেন্ডারে গিয়েছে, তারপর আপনার আবার এই যে 8টা তো গত বছর যেটা হয়েছে সেগুলো আমরা ওয়াটার রেটের মধ্যে ব্যবস্থা রেখেছি। আমরা পর্যায়ক্রমে আগামী 3 বছরের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডে অথবা 2টা ওয়ার্ড মিলে প্রত্যেকটা জায়গায় একটা করে পাবলিক টয়লেট করার জন্য এটার পর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, ডিএসসিসির প্রতিটি ওয়ার্ড এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক মানের পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বারবার বলার পরও সীমান্ত হত্যা বন্ধ না হওয়া ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন। পাহাড় ধস শুরুর আগে চলতি মাস থেকে ফের রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। আর এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশ ভারত সীমান্তে অপরাধ ও হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসতে নিয়মিতই কাজ করছে বিজিবি ও বিএসএফ। তবে সম্প্রতিকালে বেশ কিছু অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারান বাংলাদেশিরা। এ নিয়ে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এটা আমাদের জন্য দুঃখের কাহিনী।
আর ভারতের জন্য ভারত সরকারের এত সব বলার পরে তারা মারে, তাদের জন্য একটা লজ্জার বিষয়। কারণ তারা তাদের যে অ্যাপারেটাস আছে, বিভিন্ন রকমের সিকিউরিটির লোক আছে, তাদের কাছে তাদের কেন বাণী পৌঁছায় না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রায় 19,000 রোহিঙ্গাকে এ পর্যন্ত ভাষাঞ্চলে স্থানান্তর করা হয়েছে। চলতি মাসে পরের ধাপের রোহিঙ্গারা সেখানে যাবেন। প্রায় 350 মিলিয়ন টাকা খরচ করে ঘরদর তৈরি করেছে, কিন্তু সেইখানে নিয়ে গেছি আমরা 18,500, আর এর মধ্যে আমরা আবার শুরু করব, এই মাসেই আমরা আবার শুরু করব। এবং ওখানে আমরা সবাই যাদের নিচ্ছি সবাই স্বেচ্ছায় যাচ্ছে। গেল সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠা সংক্রান্ত রেজুলেশন গৃহীত হয়। এবার তাদের প্রত্যাবাসন নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। মায়ের উপর আরো চাপ পড়বে এবং ইনশাল্লাহ তারা তাদের লোকগুলো নেওয়ার জন্য, মায়ানমার কিন্তু আমাদের বলেছে যে তারা কখনো বলে নাই নিবে না। সিলেট মহানগর আওয়ামী লীগ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশের বৃহত্তম দুটি কবরস্থানকে কেন্দ্র করে অপরাধের নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলেছে অপরাধী চক্র। কবর দখল করে ঘর নির্মাণ, চুরি ছিনতাই থেকে শুরু করে মাদক কেনাবেচা, এমনকি দেহ ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে কবরস্থানগুলোকে। এ বাস্তবতায় কর্তৃপক্ষ বলছেন বিষয় সম্পর্কে অবগত। লোকমান বাবুর ক্যামেরায় বিস্তারিত দেখুন তাইমুর হাসান শুভর প্রতিবেদনে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 86 একর বিশিষ্ট দেশের সর্ববৃহৎ কবরস্থানটির মূল ফটকের ভেতরেই প্রতিদিন বসে মাদকের রমরমা হাট। বিশ্বাস করেন ভাই, এটা পিওর ভাই, একদম আপনি খাইলে বুঝতে পারবেন, সমস্যা নেই তো না। শুধু তাই নয়, নির্বিঘ্নে মাদক নিতে কবরস্থানের ভেতরেও আসর জমে প্রায় নিয়মিত। কবরস্থানের ভিতরে খায়, তাহলে মানুষের খারাপ লাগে না যে আমরা নিজের কাছে খারাপ, মানুষের খারাপ বলছেন। কবরের ভেতরেই খেলতে আসা এক তরুণের কাছে জানা গেল, শুধু মাদক বিক্রি কিংবা সেবন নয়, এখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে অহরহ। ফোন ছিনতাই হয়েছে, এইরকম মানুষ ঘুরতে আসছে, ওরা তো বোঝে না, ঢুইকা পরে কবরস্থানের ভিতরে, আর ওই সময় ছিনতাই হয় এইভাবেই। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের চিত্র যেন আরো করুণ। এখানে মৃতদের কবর দখল করে ঘর নির্মাণ করে ভাড়াও দেয়া হয়েছে। এটা কি রুম আপনার ভাড়া নেন নিজে? হ্যাঁ, আমরা ভাড়াই থাকি, ভাড়া দেই, এর নাম জানি না, আমি নাম বলতে পারবো না। এই কবরস্থানটিতে বসে মাদকের জমজমাট আসর, তবে এখানে মাদক সেবন চলে কবরের ওপর বসেই। সকালবেলায় বিকেল টাইমে আপনি দেখবেন না হলো 500 জন এসে যাবে, 500 জনের বই দেখা যায়। আমি মাঝে মধ্যে আমিও টান দিই। খোঁজ নিয়ে জানা গেল, প্রায় প্রতিটি কবরের ভেতরেই লুকিয়ে রাখা হয় মাদক। কৌশলে কথা বলতেই একটি কবরের ভেতর থেকে মাদক বের করে দেখালেন ইমন নামের এক মাদক সেবী। ভয় করে না তোর যে খাচ্ছে, ভয় করে না? ভয় তো করি। শুধু দখল কিংবা মাদক বিক্রি করেই ক্ষান্ত হননি অপরাধীরা, কখনো কখনো ধর্ষণের মতো ঘটনা ঘটছে এখানে। বাইরে ঢুকানোর পর প্রথম 5-6 জন আইছে, আয়ার পরে ওরা আবার ফোন দিয়ে আরো 10-12 জন আনাইছে, আর এমন চিৎকার মারতেছে, এরপর সে ছাড়ানো। কিন্তু কবরস্থান সংরক্ষণ কিংবা নিরাপদ রাখতে ঘাটতি কোথায়? সিকিউরিটির দায়িত্ব কতজন আছে? একজনও নেই বর্তমানে, সৈন্য পোস্ট। কি বলেন? হ্যাঁ, এত বড় কবরে সিকিউরিটি নেই? না, একজনও নেই। আচ্ছা, এই যে কবরস্থান পুরোটা কি আপনাদের বাউন্ডারি হয়েছে? না, বাউন্ডারি হয়েছিল, মানে বাইরে গেছে, নষ্ট হয়ে গেছে। অন্যদিকে এই কবরস্থানগুলো পবিত্র ও নিরাপদ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিরপুর এবং রায়ের বাজার কবরস্থানে ওয়াল না থাকার কারণে মাঝে মধ্যে আমরা কিছু অনিয়ম এবং কিছু দুষ্কৃতিকারীদের অসামাজিক কিছু কার্যকলাপের খবর আমরা পাই। আমরা কয়েক দফা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সেখানে আমরা ওয়াল করে কবরস্থানটিকে একেবারে নিরাপদ করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মুক্তির অগ্নিপুরুষ সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে শিল্পী উত্তম ঘোষকে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুর মুখাবয়ব, অভিব্যক্তি, নান্দনিকতা ও শিল্পমান বিচারে ত্রুটিপূর্ণ। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সুকন্যা আমিরের প্রতিবেদন।
গেল বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে হাসুমনির পাঠশালা আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত হয় শিল্পী উত্তম ঘোষের তৈরি ভাস্কর্য মুক্তির অগ্নিপুরুষ। প্রশংসা করে ভাস্কর্যটিকে জাদুঘরে স্থায়ীভাবে রাখার পরামর্শ দেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই। জাদুঘর বিজ্ঞাপন দিল যে মুজিব বর্ষ উপলক্ষে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য শিল্পকর্ম ক্রয় করবে। সেই বিজ্ঞাপনে আমি শুনে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি। দাম নির্ধারণ হওয়ার পরেও মিটিংয়ের সাব কমিটিতে ওনারা বললেন যে এটা বঙ্গবন্ধু হয়নি। কিন্তু বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্তে ভাস্কর্যটিকে সরিয়ে নিতে শিল্পীকে চিঠি দেয় জাদুঘর কর্তৃপক্ষ। বলছেন ভাস্কর্যটির মান যাচাইয়ে শিল্পী হাশিম খানের নেতৃত্বে গঠিত কমিটি জানান নান্দনিকতা ও শিল্পমান বিচারে ভাস্কর্যটি ত্রুটিপূর্ণ। ট্রাস্টি বোর্ড এই যে ভাস্কর্যটির গুণগত মান পরীক্ষা করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি সিদ্ধান্ত দিয়েছে এটি গুণগত মান দিক থেকে কোনো ক্রমেই গ্রহণের যোগ্য নয়। ট্রাস্টি বোর্ড সেই কমিটির সুপারিশগুলোকে অ্যাকসেপ্ট করে এবং সিদ্ধান্ত দেয় যেটি এখানে রাখা হবে না। এদিকে ওই কমিটির সদস্য হিসেবে ভাস্কর হামিদুজ্জামান খান বলছেন জাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ন্যূনতম একটা প্রতিযোগিতা হওয়া উচিত। জাতীয় একটা প্রতিষ্ঠান, এখানে কোনো কিছু আসতে হইলে একটা এটা ওপেন করা উচিত, সবাইকে বলা উচিত যে তোমরা কাজ জমা দাও, সিলেকশন হয়ে আসা উচিত। ভালো মন্দের কথা পরে হবে, কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের মতামত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন প্রদর্শনের জন্য নয়, বরং ভাস্কর্যটিকে জাদুঘরের সংগ্রহের জন্য বড় অঙ্কের অর্থ দাবি করছেন শিল্পী। যিনি এটি দাবিদার তিনি কিছু অর্থ দাবি করছেন। আরও একজন দাবিদার দাঁড়িয়ে গেছে এটা ধামরাই থেকে, সে বলছে এটি তার তৈরি, তার কাছ থেকে এখানে নিয়ে এসেছিল সাময়িকভাবে প্রদর্শন করার জন্য, এখন তিনি ফেরত দিচ্ছেন না। তবে শিল্পীর দাবি মানসম্পন্ন হওয়ার পরও ঈর্ষান্বিত একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মুক্তির অগ্নিপুরুষ ভাস্কর্যটি জাদুঘর প্রাঙ্গণ থেকে সরিয়ে নিতে চাপ দিচ্ছেন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবার নগদের সৌজন্যে বিজয় থেকে অর্জনে। জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সিং বাজার। 2019 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে অনলাইন শ্রমিক সরবরাহে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। দেশের বিভিন্ন প্রান্তে বসে এইসব ফ্রিল্যান্সাররা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি এখন কর্মসংস্থান করতে চায় অন্য তরুণদেরও। রিশাদ হাসানের 5 পর্বের ধারাবাহিক দিন বদলের গল্পে আজ থাকছে 3য় পর্ব। ছবি তুলেছেন সেলিম খান। এটি রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্কের ফ্লিট বাংলাদেশের চিত্র। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েই নিজ জেলায় বসে কাজ শুরু করতে পেরেছেন এখানকার অন্তত 500 তরুণ। অথচ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে মাত্র 10 জন নিয়ে খায়রুল শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং পেশা। বিদেশি গণমাধ্যম ফোর্বস আর দ্য ইকোনমিস্ট বলছে খায়রুল বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য রোল মডেল। আগামী 1 বছরে আমরা কর্মসংস্থান এখানে 2000-এ নিয়ে চলে যাব, যার পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছু স্টেপ আমরা নিয়েছি। সেখানে আমাদের এক্সিস্টিং কাজের পাশাপাশি আমরা এআই নিয়ে কাজ করছি, কিছু সফটওয়্যার রিলেটেড নিয়ে কাজ করছি এবং আমাদের নিজস্ব একটা অ্যাপস রয়েছে যেটা ডিমান্ড অন সার্ভিস। সেই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থান বড় একটা সাপোর্ট দেবে আমি মনে করি। এদিকে ডিজিটাল ইকোনমি রিপোর্ট 2019-এর প্রতিবেদন বলছে শুধুমাত্র ফ্রিল্যান্সাররাই বাংলাদেশ থেকে আয় করছেন $10 কোটি। আমরা তো নর্মালি রাতে জেগেই থাকি, তো ওটার পাশে যদি আমরা যদি কাজটা করছি তাহলে এটার জন্য আমাদের আলাদা কোনো এক্সট্রা কোনো টাইম নষ্ট হচ্ছে না। সেই ছেড়ে বাইরে যেতে হবে না, তাই নিজের জেলাতেই কর্মসংস্থান করে খেতে পারবে। আমাদের রানিং যে স্টাডি সেখানে পাশাপাশি কিন্তু আমরা আইটি সেক্টরে টাইম দিতে পারছি। তারুণ্য ও প্রযুক্তির মিশেলে দেশের সিংহভাগ তরুণদের দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ কামাল আইটি ইনকিউবেশন ও ট্রেনিং সেন্টার। 2008 সালের আগে যা কখনোই সম্ভব ছিল না, এখন তার বাস্তবায়ন দেখছে বাংলাদেশ। আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি বাড়ছে, সফটওয়্যার বিজনেস বাড়ছে, মিলে আমাদের আইসিটি শিল্পের একটা বড় লক্ষ্য আমরা 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় করতে চাই এবং 30 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। চলমান 11টি প্রকল্পের কাজ শেষ হলে চতুর্থ শিল্প বিপ্লব দেশের মাটিতে নয় বরং বাংলাদেশেই সম্ভব বলে মনে করছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব আইটি ইনকিউবেশন সেন্টার থেকে যেমন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, ঠিক যেমনি তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছে। একইভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা এখন অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল বাংলাদেশে।
রিশাদ হাসান, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অটুট এক বন্ধনে এ প্রতিপাদ্যে কক্সবাজারে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল রয়্যাল টিউলিপের হলরুমে পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অফ সেলস প্রকৌশলী জাকারিয়া জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন চিফ ফিনান্সিয়াল অফিসার মাহবুব আলম ও ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং সেক্টর 1-এর সিওও এম জসিমউদ্দিন। এছাড়া সারা দেশ থেকে 3 শতাধিক পরিবেশ ও 1.5 শতাধিক কর্মকর্তা অংশ নেন। পরে বিক্রয় বিবেচনায় সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। ভারতীয় বিমান বাহিনী, এসডিআরএফ ও দমকলের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন। বন্যার কারণে সবচেয়ে বিপর্যয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের রায়ালাসীমা অঞ্চল। এছাড়া চিত্তুর, কারাপ্পা, কুর্নুল ও অন্তপুরম জেলার মানুষও বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে জনজীবন। কিছু কিছু জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে। মৃত এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। প্রত্যেক মৃত ব্যক্তিকে 5 লাখ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জেদ্দা সহ সৌদি আরবের বেশ কয়েকটি শহরে 14টি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী। শনিবারের এই হামলার পর ইয়েমেনে হুতি বাহিনীর 13টি লক্ষ্যবস্তুতে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা হামলা চালিয়েছে। হুতিবিদ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে তারা জেদ্দার অ্যারামকোর তেল শোধনাগারে হামলা করেছে। এছাড়া রিয়াদ, আভা, জিডান ও নিজরান শহর তাদের লক্ষ্যবস্তু ছিল। হুতি বাহিনীর ড্রোন হামলার দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সৌদি জানিয়েছে তাদের জোটের অভিযানে রাজধানী সানায় অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যায়ে রয়েছে খেলার খবর। টানা 3 টি-20 সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে 8 উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং 3 বিভাগে যা ইচ্ছে তাই অবস্থা মাহমুদুল্লাহ বাহিনীর। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের ম্যাচ রিপোর্টে। এক এমন ধূম্রজালের বৃত্ত যার ভেতর থেকে বের হওয়ার পথ যেন অজানা বাংলাদেশের ক্রিকেটের। দলের ব্যাটিং লাইন আপে আমূল পরিবর্তনের পরও টানা হারে হাবুডুবু খাচ্ছে মাহমুদুল্লাহ বাহিনী। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ হাতছাড়া টাইগারদের। এদিনও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, টস জয়ের ধারাবাহিকতায় যেন ফুটে উঠল ওপেনিংয়ে। পাকিস্তানি পেস আক্রমণের সামনে হজবরল অবস্থা 2 ওপেনারের। দলীয় 5 রানেই সাজঘরের পথে সাইফ নাইম। এরপর যা রান আসে শান্ত আর আফিফের ব্যাট থেকে। আফিফ মন্দের ভালো 21 বলে খেলেন 20 রানের ইনিংস। তবে শান্ত আশা জাগালেও বরাবরের মতো পারেননি ইনিংস লম্বা করতে, থামেন 40 রানে। এরপর বাকি ব্যাটসম্যানরা শুধু 20 ওভার পর্যন্ত খেলেছেনই, যেখানে টি-20 ক্রিকেটে বলার মতো স্কোর করতে পারেননি কেউই। 7 উইকেটে বাংলাদেশের সংগ্রহ 108 রান। এমন মামুলি রান নিয়ে মিরপুরের উইকেটে হয়তো মাহমুদুল্লাহ ফাইটিং এর স্বপ্ন দেখতেই পারেন। তবে মাঠের বাইরে থাকা কোটি ক্রিকেট ভক্তদের বোঝা সারা দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের সামনে এই স্কোর ছেলে খেলার সমান। পাকিস্তান ইনিংসে বলার মতো টাইগারদের সাফল্য শুধু মুস্তাফিজের বলে বাবর আজমের, আর প্রথম ম্যাচে অবহেলিত লেগি বলার আমিনুলের বলে রিজওয়ানের উইকেট। আর ব্যর্থতার খাতায় সহজ একাধিক ক্যাচ ফেলে দেওয়া। রিজওয়ান করেন 39 রান আর ফকর জামান অপরাজিত থাকেন 57 রানে। বাংলার ক্রিকেটকে যারা মনের গভীরে লালন করে সেই কোটি ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, নিজেদের দুর্বলতাকে সঙ্গী করে মাঠে নেমে হারের লজ্জা নিয়ে মাথা নিচু করে আর কতকাল মাঠ ছাড়বে বাংলাদেশ। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। ডিপ্লোম্যাটিক গলফ অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকার কর্মীটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো প্রীতি গলফ টুর্নামেন্ট। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যবসায়ীরা। ঢাকা ডিপ্লোম্যাটিক গলফ অ্যাসোসিয়েশন ডিডিজিএ এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন,
এদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে ডিডিজিএ। এই টুর্নামেন্টে অংশ নেন বাংলাদেশ সহ ভুটান, ব্রাজিল, চীন, কোরিয়া, জাপান, তুরস্ক, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, কসোভোর রাষ্ট্রদূত, টাইগার গলফ ক্লাবের সদস্য, দেশি বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের হেড সহ আরও অনেকে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।